বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা এই হাই ভোল্টেজ ম্যাচটাকে বলা হয় ক্রিকেটের এল ক্লাসিকো। এবার আসলে দুর্দান্ত দুটি ম্যাচই হয়েছে এই মাঠে। নিউ ইয়র্কের পিচ নিয়ে যত অসন্তুষ্টি, তবে ডালাস যেন ঢেলে সাজানো ব্যাটারদের জন্য। সেখানেই পারফর্ম করছে শ্রীলঙ্কার ব্যাটাররা। শুরুতে তাসকিন আহমেদ ব্রেক থ্রু এনে দিতে পারলেও আসলে সেটার যে কন্টিনিউশন সেটা সেইভাবে বাংলাদেশের বোলাররা নিতে পারেন। বিশেষ করে সাকিব আল হাসান, তিনি আসলে পাওয়ার প্লেতে সুযোগ পেয়েও সেভাবে আসলে বল করতে পারেনি। কোন অবস্থায় আছে এই মুহূর্তে ম্যাচটা? খুব আর্লি হয়ে যাবে, তারপরেও এই নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকের এই ম্যাচ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক নাসিরউদ্দিন চৌধুরী। শুভ সকাল নাসিরউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত একাত্তরের খেলা যোগে। খেলা চলছে, একটা অড টাইম খেলা দেখার মাঝখান থেকে আসলে আপনাকে যুক্ত করতে হচ্ছে, আসলে কিছু করার নেই। আমরা যদি একটু বিশ্লেষণ করতে চাই বা আপনার কাছ থেকে এই পর্যন্ত যতটুকু দেখলেন, কি মনে হচ্ছে কোন পথে আছে ম্যাচটা? এখন পর্যন্ত যেটা আছে দেখতেছি মোটামুটি 50-50 লেভেলে আছে, যেটা সবসময় আমাদের সবাই বলে আর কি। শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে একটা মানে এল ক্লাসিকো আপনি যেটা বললেন, রিয়েলি ইটস লাইক ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার যে ইমেজটা থাকে, যেই কম্পিটিশন, যেই টাফনেস, যেই মানে দর্শকদের মধ্যে এবং খেলোয়াড়দের মধ্যে, স্পেশালি অন দ্য ফিল্ড প্লেয়ারদের মধ্যে যে উত্তেজনা বা যেই ক্রেজিনেস লক্ষ্য করা যাচ্ছে লাস্ট কাপল অফ ইয়ার্স, উইচ ইজ অ্যামেজিং। এবং ওই সূত্রেই বলা যায় যে এখন পর্যন্ত আমরা ধরতে পারি যে এটা ইভেন স্টেজেই আছে। দুই দলেরই মানে কোন দলেরই একটা মানে খুব মানে এগিয়ে আছে এরকম কিছু বলা যায় না। শ্রীলঙ্কাকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে কিনা, কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের ব্যাটাররা যেভাবে স্ট্রাগল করেছে এবং ৭৭ রান করতে পেরেছে মাত্র, যেখানে তাদের ম্যাক্সিমাম প্লেয়ার আসলে আইপিএলে পারফর্ম করেছে বা যদি বলি ইনফর্মই ছিল সেখান থেকে, এবং আজকের ম্যাচটাতে কি এমন হলো, বা নাকি আসলে ওই ম্যাচটাতে একটা ডিজাস্টার হয়ে গিয়েছিল? তা এইরকম কলাপস আপনার ক্রিকেটে মানে কিন্তু এরকম কলাপস ঘটতেই পারে। আপনার ভুলে গেলে চলবে না যে পাকিস্তানের মতো দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 43-তেও বুকড হয়ে গিয়েছিল। তো এইরকম আপনার মানে টেস্টের মধ্যেও এরকম ঘটনা ঘটতেই পারে। তো অল অন সাডেন পার্টিকুলার কোনো ম্যাচকে আপনার টার্গেট করে ওই পুরো দলকে ইভ্যালুয়েশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো উই শুড নট বি কনফিডেন্ট অ্যাট অল। আমাদের একেবারেই আপনার যে আমাদের যে মেজাজে আমাদের গেম প্ল্যান ছিল, অর্থাৎ একটা কমপ্লিট শ্রীলঙ্কা টিমকে যেভাবে আমরা ধরে গেম প্ল্যান করি, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স, লাইক আপনার ব্যাটারদের ক্ষেত্রে এক ধরনের করি, বোলারদের ক্ষেত্রে যেরকম আমাদের গেম প্ল্যান আছে টিমের, সেইভাবেই এগিয়ে যেতে হবে। চিন্তা করতে হবে শ্রীলঙ্কা ইজ ইন অরিজিনাল শেপ। উই শুডন্ট কাউন্ট দ্যাট এট সাউথ আফ্রিকার সাথে কি ডিজাস্টার ঘটেছিল, এটা নিয়ে আমাদের মানে চিন্তা করার কোনো সুযোগই নাই। নিশ্চয়ই। যদি একটু একদম শুরু থেকেই আলোচনাটা তাহলে এখন একটু করে ফেলতে চাই, একাদশটা কেমন হলো? লিটনকে নিয়ে অনেক বেশি কথা হয়েছে, তিনি ফর্মে নেই, সেখান থেকে তাকে রাখা হলো। জাকির আলী অনেককে মানে তার জায়গাটা হলো না। ওভারঅল যদি একাদশটা বলি, সেটা কেমন লেগেছে? এটা আমার কাছে ঠিকই, মানে পুরো লিটনের যে ইনক্লুশনটা আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে ওভারঅল বাংলাদেশের যে ব্যাটারদের যে ইনস্টিংক্ট, আমি বলবো যে মানে ইম্প্যাক্ট ইনস্টিংক্ট হোয়াট এভার ইট ইজ, যেটা নতুন বাংলাদেশের যে প্লেয়ারদের মধ্যে ইনক্লুশন, দুইটা ওয়ার্ড। তো এইটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার লিটনের কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে স্ট্রাইক রেট 134, হুইচ ইজ আই থিঙ্ক সেকেন্ড হাইয়েস্ট। মাহমুদুল্লাহ আছে 148 এগেইনস্ট শ্রীলঙ্কা। তো এই ক্ষেত্রে আপনার প্লাস লিটন কুমার দাস, আমি বলবো যে মেন্টালি somewhere he is out of the game. Mentally I should tell that, but if it is on the field, আপনি দেখেন যে এই যে মাঠে খেলা হচ্ছে, এটা কিন্তু সব আপনার একেবারে পুরো ইজি। যদি মানে আপনার যদি নক করে খেলেন আর কি, জাস্ট আপনি যদি বলের বেসের সাথে আপনার যদি রিফ্লেক্সটা বেটার হয়, তো আপনি ইজিলি কিন্তু আপনি বাউন্ডারি পেয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে আপনার আর তাসকিনের যে 4টা 4 খেলো আর কি, কোয়াইট আপনার একেবারে কোয়াইট আপনার কমফোর্টেবলি কিন্তু খেলাগুলো হয়েছে। এই পজিশনে বা এই ধরনের ফিল্ডে আই থিঙ্ক দ্যাট লিটন কুমার ইজ দ্য বেস্ট পারসন টু ব্যাট অন। কাজেই এখন শুধু ওর কনসেন্ট্রেশনটা কতটুকু থাকে, মেন্টালি কতটুকু সে ইনভলভ হয় 100% গেমের ভিতরে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট ওর যে খেলার যে ধরন, এই খেলার ধরনে
this is the perfect piece for Liton Das to bat on. I personally think that. সেই ভরসাতেই তো আসলে তার ইনক্লুশনটা হয়েছে, কারণ যখন আমরা মানে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তখন তো শান্ত বলছিল যে তিনি ফর্মে নেই, কিন্তু লিটন ছাড়া হাতে অপশন নেই, বা লিটনকে আসলে তারা ছাড়া এখনো কল্পনা করতে পারে না। সেই ভরসাতেই হয়তো যে লিটন বিশ্বকাপের মূল পর্বে জ্বলে উঠবেন বা তার যে পারফরমেন্স সেটা হয়তো আমরা দেখতে পাবো। এবার যদি একটু বোলিং সাইডটা নিয়ে কথা বলি, সেই লাইন আপটা কেমন হয়েছে? শ্রীলঙ্কা যেখানে আসলে দুজন স্পিনার দুজন ট্রু পেসার নিয়ে খেলছে, বাংলাদেশ সেখানে একজন পেসার বেশি নিয়েছে, সাকিবকে খেলাচ্ছে। ওভারঅল আসলে পেসারদের কি অবস্থা দেখছেন? পেসারদের যা অবস্থা দেখতেছি, যেটা হলো আপনার যে আউটফিল্ড খুব ফাস্ট, ফিল্ডটাও আপনার আর খুব একটা বড় যে মাঠ এরকম কিছু না। তো ইন দ্যাট কেস আপনার যে মানে পেস বোলিং একটু ভ্যারিয়েশন মোস্তাফিজ উইল ডু ওয়েল, আই থিঙ্ক পার্সোনালি মোস্তাফিজ বেটার করবে, এবং খুব জোরে বল করে যে খুব একটা মানে মানে বেশ বেশ সুযোগ সুবিধা পাওয়া যাবে এরকমও না। অন দি আদার হ্যান্ড আমরা সাকিবকেও কিন্তু আপনার খুব একটা মানে ভ্যারিয়েশন দিয়ে বল করতে দেখছি না, এবং সাকিবও ওই রকম যতটুকু ওর যে অরিজিনাল যে ক্যাপাবিলিটি অনুযায়ী যে ইম্প্যাক্ট ফেলার কথা ওই রকম কিছু ইম্প্যাক্ট ফেলতে পারছে না। নাসিরউদ্দিন চৌধুরী, যেটা আসলে আপনি বলছেন সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে নিয়ে যদি একটু ডিটেইলে আলোচনা করি, যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান আসলে কি হলো? আমরা যদি দেখি অন্য প্লেয়ারদের ক্ষেত্রে কন্ডিশন, সেখানকার অবস্থা পরিস্থিতি সবকিছু মিলিয়ে হয়তো অ্যাডাপ্টেশনে সময় লাগতে পারে। সাকিব আল হাসানের বেলায় সেটা হওয়ার কথা না, কারণ তার সেকেন্ড হোম সেখানে। সেদিক থেকে তিনি আসলে বোলার সাকিব আল হাসান পারফর্ম করতে পারছেন না, তাকে আসলে কেউই সেভাবে পাত্তা দিচ্ছে না। অথচ যখন আমরা দেখতাম যে পৃথিবীর যে কোনো কন্ডিশন যে কোনো উইকেটে হোক সাকিব আল হাসান আর্লি ব্রেক থ্রু কিন্তু এনে দিতে পারেন। সেখান থেকে সেই সাকিবকে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেদম মার খেয়েছেন, আজকেও তার 2 ওভারে সেইভাবে আসলে খেলেছে। সবকিছু মিলে সাকিবের প্রবলেমটা কি দেখছেন? সাকিবের প্রবলেম আমি বলবো যে আউট অফ মাইন্ড, আই পার্সোনালি থিঙ্ক। কারণ বাংলাদেশের, আমি বিং এ অর্গানাইজার, আপনি যদি দেখেন একটা খেলোয়াড় অন ফিল্ডে থাকতেছে, আপনি যখন 3-4 ঘন্টার একটা খেলা হচ্ছে, কিন্তু তার রেস্ট অফ দি টাইম কিন্তু তার মানে আউট অফ দ্য ফিল্ড থাকতেছে। আউট অফ দ্য ফিল্ডে কিন্তু তার প্রিপারেশনটা মানে মেন্টালি এবং ফিজিক্যালি নিতে হয়। তো আপনার যদি আউট অফ দ্য ফিল্ডে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য প্রপার প্রিপারেশন লাইক মেন্টালি ফিজিক্যালি, ডেফিনেটলি আপনি মানে এইটার ইম্প্যাক্ট করবে কিন্তু আপনার অন দ্য ফিল্ডে। যেমন সাকিব আল হাসান আপনার যদি বলি, সামহাউ আপনার আমি বলবো যে বয়সটা তো একটা ইস্যু আছে, হি ইজ নাও 37 ইয়ার্স প্লাস। তো এইটা একটা ইস্যু আছে। তারপরে আছে হলে গিয়া আউট অফ দ্য ফিল্ডেও আপনার লট অফ ইস্যুস আছে, যে ইস্যুটা এগুলোতে সে হাইলি ইনভলভ। তো ওইগুলিকে সব দিয়ে আমরা যে সাকিব আল হাসানকে চিনি, যে কিনা চিনতাম যে মেন্টালি বাংলাদেশের ইতিহাসে যদি প্লেয়ার বলেন এইরকম মেন্টালি স্ট্রং, এরকম মানে একেবারেই অন্য যে কোনো কিছুকে সরিয়ে দিয়ে শুধুমাত্র খেলাতে কনসেন্ট্রেশন করা, ওই সাকিব আল হাসানকে কিন্তু আমরা পাচ্ছি না। somehow he is out of the mood. I should tell also that he is out of the mood as well. তো এই ক্ষেত্রে আপনার একটা ইম্প্যাক্ট তো খেলার মধ্যে পড়ছে। তার মানে হচ্ছে আমরা আসলে সাকিবকে সবসময় দেখতাম, বা সাকিব যেভাবে সবাইকে অবাক করে দিত যে আগের দিনও তিনি অন্য কিছু নিয়ে ব্যস্ত, পরের দিন তিনি প্র্যাকটিস ছাড়া বা আমরা দেখতে পেতাম না যে টিম প্র্যাকটিসে তিনি আসছেন, কিন্তু মাঠে যখন নামতেন তিনি আসলে খুব এফেক্টিভ হতেন, এবং আমরা তখন বলতাম যে সাকিব আল হাসান আসলে সব কিছু সামলাতে পারেন, এবং তিনি সেটা বেশ প্রাউডলি বলতেন যে যে পারে সে সব কিছুই পারে। সে সাকিবও আসলে এখন সবকিছু করতে পারছেন না। তার মানে যে প্র্যাকটিসটা জরুরি প্রত্যেকটা ক্রিকেটারের, আমরা দেখেছি ইউএসএতে গিয়ে আমাদের ক্রিকেটাররা 15 দিনের মধ্যে 4 দিন মাত্র প্র্যাকটিস করেছে, সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। সো প্র্যাকটিস আসলে প্রত্যেকেরই দরকার, তাই তো? না, প্র্যাকটিস তো সাকিব আল হাসান আমার সাথে বাংলাদেশের যত খেলোয়াড় আছে শুধুমাত্র সাকিব আল হাসানের সাথে বিকেএসপিতে আমার দলটা একটা ট্রেনিং প্র্যাকটিস ম্যাচ খেলছিল। তো এই ক্ষেত্রে আমার কিন্তু 1-to-1 ডিসকাশনের একটা মানে সুযোগ হয়েছে। তো আমি আপনার আজ থেকে 2017-এ, আজকে থেকে অনেক বছর আগেই বলা যায়। তো আমি পার্সোনালি ওর ভিতরে যে আপনার বিকেএসপিতে সে এসেছিল আপনার তার স্কিল এনহ্যান্সের জন্য অ্যালং উইথ সালাউদ্দিন। তো ওইখানে আপনার যে তার মধ্যে যেই এই মানে একেবারেই আপনার কনসেন্ট্রেশন অফ দ্য ক্রিকেট
ক্রিকেট ছাড়া অন্য কিছু চিন্তাই করি না বা ভাবি না, এবং আমাকে এটার ভিতরেই 100% কনসেন্ট্রেশন করতাম। আমি হয়তো আপনি যেটা বললেন, হ্যাঁ অন্যান্য কাজে সে ব্যস্ত আছে, কিন্তু হিজ মাইন্ড ইজ অন দ্য ক্রিকেট, which was very important. Now, I personally think his mind not only cricket, but maybe এটা মানুষের হতেই পারে, উই আর হিউম্যান বিং। আমরা আগে যেমন কোনো ইমোশন সাকিবকে নক করতো না, এখন হয়তো বা লট অফ এক্সপোজারে গিয়েছে, অনেক কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেছে, তাকে হয়তো বা ইমোশন ইদানিং নক করছে। বিফোর দ্যাট আই পার্সোনালি থিঙ্ক দ্যাট একমাত্র বাংলাদেশের স্পোর্টসম্যান which don't have any emotional effect. But nowadays, it seems to me that there is something else. নিশ্চয়ই, যেটা আসলে সাকিবুল হাসান আমরা ম্যাচের আগের দিন দেখছিলাম, তিনি আসলে সংবাদকর্মীদের সাথে খুব মজার ছলেই আসলে বলছিলেন যে মায়ের দোয়া টিম, আসলে যখন পুরো টিম ইমোশনালি ইনভলভ হচ্ছে আর কি। জি, যখন আসলে টিম পারফর্ম করতে পারে না, সেটা ইমোশনাল পারসন অ্যাকচুয়ালি। জি, you think that previously no emotion has connected to him, but nowadays situation little bit changed. নিশ্চয়ই, এবং আমরা আসলে প্রত্যেকে প্রত্যাশা করি যে সেই সাকিবুল হাসানকে ফিরে পেতে চাই, কারণ বলা হচ্ছে যেটা যে সম্ভাব্য তার শেষ টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে তার সেরা পারফরমেন্সটা যদি আমরা দেখতে পাই, সে 4টা উইকেট পেলে হয়ে যাবে বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ওয়ার্ল্ড কাপে 150 উইকেটের মালিক। সো সব কিছু মিলিয়ে এরকম একটা অনবদ্য সাকিবকে নিশ্চয়ই আমরা দেখতে পাই। আমরা যদি একটু মাঠের খেলায় ফিরে আসি, মোটামুটি ভালোই রান হচ্ছে এই মাঠে হয়। আমরা দেখেছি ইউএসএর প্রথম ম্যাচটা যে খেলেছে সেখানে 195 হয়েছিল, সেটা চেস করে ইউএসএ জিতেছে। এরপরে যে আমরা একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখেছি পাকিস্তান ইউএসএ, সেখানেও তো আসলে অনেক রান হয়েছে। সেখান থেকে ব্যাটারদের উপর কতটা চাপ পড়বে, কারণ আমাদের ব্যাটার আসলে ফর্মে নেই। আচ্ছা, এটা তো আপনার পড়বে, কারণ আপনি যদি দেখেন, যদি লাস্ট বেশ কয়েকটা খেলাতেই আমরা আউট অফ ফর্ম। আপনি যদি শ্রীলঙ্কার সাথে যদি লাস্ট 5টা গেমের যদি পরিসংখ্যানও দেখি, আমরা কিন্তু 4-1 ডাউন। একটা ম্যাচ জিতেছিলাম আপনার বাংলাদেশে, এর মধ্যে 2টা ম্যাচ খুব ক্লোজ হয়েছিল, একটা 3 রানে হেরেছি, আরেকটা দুবাইতে আপনার 2 উইকেটে হেরেছিলাম। তো এই আপনি কিন্তু আমরা কিন্তু হেড টু হেডেও লাস্ট 5টা গেমে ডাউন। তো আমাদের খেলতে হবে, প্লাস আমাদের যে খেলোয়াড়দের যে আপনার যে মেন্টালিটিটা একটা আপগ্রেডেড অবস্থায় খুব একটা যে আছে তা বলতে পারবো না। এখন যেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র আমাদের এক্সপিরিয়েন্স যে প্লেয়ার ক্যাম্পেইনার আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, ওনার তো ইয়ের সাথে আপনার, ওর তো ওই শ্রীলঙ্কার সাথে পারফরমেন্স ভেরি গুড। সে আপনার 35 এভারেজে 148 স্ট্রাইক রেটে রান করে, তো মানে তার জন্য খুব গুড অপোনেন্ট। তারপরে সাকিবের সাথে ডিপেন্ড করতে হবে অ্যাজ এ হোল। ইফ মানে লিটন যদি তার প্লেয়ারটা শো করতে পারে, সৌম্য যদি আপনার একটা মানে গুড ইনিংস খেলতে পারে, আপনি টি-20তে ম্যাচে আপনি যদি দেখেন, চিন্তা করেন অ্যাটলিস্ট তিনটা থেকে 3টা প্লেয়ার আপনার যদি 30+ রান করে উইথ আপনার ধরেন 135 স্ট্রাইক রেটে, ইভেন হুইচ ইজ নট ফ্যান্টাস্টিক, 135 স্ট্রাইক রেটে যদি আপনি 3টা প্লেয়ার আপনার 30+ রান করে, আপনি কিন্তু ইজিলি আপনি একেবারে জিততে পারবেন। আর প্লাস এই মাঠের যে স্কোর ম্যাক্সিমাম আমরা দেখছি, এটা যে খুব বেশি রান হয় তাও না, আপনার 160+ ম্যাক্সিমাম আমি মনে করছি যে এবার হবে, তাও হয় কিনা ডাউট আছে। আমার ধারণা 150+ রান হতে পারে যদি সর্বোচ্চ পরিমাণে। তো আমাদের প্লেয়াররা যদি, ব্যাটাররা যদি আপনার একটু কনফিডেন্টলি এবং পাওয়ার প্লেটা যদি প্রপারলি ইউজ করতে পারে, কারণ আমাদের তো বেসিক প্রবলেম আপনার পাওয়ার প্লেতে আমরা একেবারেই 3 উইকেটস ডাউন, 4 উইকেটস ডাউন, তারপর দেন বক ডাউন শুরু করি। কিন্তু এই ক্ষেত্রে আমার একটা কমেন্টস থাকবে আপনার, যে আমরা যদি আপনার 2 উইকেট 3 উইকেট ডাউন থাকে, কোনো প্লেয়ার যাতে বক ডাউন না করে। সিচুয়েশন টি-20তে কোনো সিচুয়েশন বলে কিছু না, ইউ হ্যাভ টু মেল ডাউন, ইউ হ্যাভ টু ব্রিং দ্য সিচুয়েশন অন ইওর ফেভার। সিচুয়েশন কম্পেল দ্যাট আই হ্যাভ টু বক ডাউন অন দ্য ক্রিজ, ইট ইজ মিনিংলেস। সিচুয়েশনের স্টিয়ারিং আসলে নিজের হাতে নিতে হবে, এবং আপনি যেটা বলছিলেন যে ব্যাটাররা যাদের নামগুলো আসলে বললেন, প্রত্যেকেই নামে ডমিনেট দ্য সিচুয়েশন। এক্স্যাক্টলি, এবং
প্রত্যাশা করতে চাই। বাংলাদেশের জন্য তো একটা বড় সুযোগ ছিল সবার খেলা দেখে তারপরে আজকে মাঠে নামার, সো সেই সুযোগটা বাংলাদেশ যেন গ্র্যাব করতে পারে। টসটাও জিতে ফেলেছে এবং ব্যাটারদের কথা বলছিলেন, প্রত্যেক যদি তাদের মতো করে পারফর্ম করতে পারে নিশ্চয়ই জয় দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে এবং দ্বিতীয় রাউন্ডে ওঠার যে সুযোগটা সেটা অনেক বেশি প্রসারিত করবে বাংলাদেশ। নাসির উদ্দিন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কার অনগোয়িং ম্যাচটা নিয়ে। আমাদের সাথে এই গোটা আলোচনায় যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক নাসির উদ্দিন চৌধুরী।